How are you, my dear little friends? I think you are doing well. I am also okay. আজকে আমরা লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই অধ্যায়টা শুরু করছি। প্রথমে আমি ইউনিট 1-এ আজকে আমরা বাংলা মানেটা আমরা দেখে নেব, কেমন? তো চলো আমরা শুরু করি, কিন্তু শুরু করার আগে তোমাদের একবার মনে করিয়ে দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনাশোনা বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো এবং তাদেরকেও অনুরোধ করতে পারো যাতে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। বিউটি মানে তো তোমরা জানো, বিউটি মানে হচ্ছে সুন্দর বা সৌন্দর্য, আর বিস্ট মানে হচ্ছে জন্তু। কিন্তু এখানে মনে হয় বিস্ট মানে দৈত্য বলা হয়েছে। কারণটা কি সেটা আমি এক্ষুনি তোমাদের জানাচ্ছি। চলো এসো আমরা শুরু করি। লেটস স্টার্ট। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স and is not authored by anyone specific. এই দ্য বিউটি অ্যান্ড দি বিস্ট এই যে গল্পটা, এটা একটা ট্র্যাডিশনাল ফেয়ারি টেল। ফেয়ারি টেল মানে কি? ফেয়ারি টেল মানে হচ্ছে রূপকথা। ট্র্যাডিশনাল মানে কি? ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যময়, মানে বংশ পরম্পরায় বা লোকমুখে প্রচলিত যে রূপকথা। কোথাকার সেটা না ফ্রান্সে। ফ্রান্স একটা দেশের নাম, যেরকম ইন্ডিয়া একটা দেশের নাম সেরকমই ফ্রান্স একটা দেশের নাম। তো সেইখানকার একটা প্রচলিত রূপকথা। যেহেতু রূপকথা তাই এখানেতে বিস্ট মানে আমরা দৈত্য ধরে নিতে পারি। এরপরে যখন আমরা ছবি দেখলেও সেটা দৈত্য বলেই আমাদের মনে হবে, কারণ দৈত্যদের এবং দেবতাদের বিশেষ পাওয়ার থাকে। তো আমরা এই গল্পতে আমরা জানতে পারবো আস্তে আস্তে যে দৈত্যটার কথা বলা হচ্ছে তারও একটা কিন্তু বিশেষ পাওয়ার ছিল। তো সেই জন্য এখানে দ্য বিস্ট মানে জন্তু বোঝাবে না, দ্য বিস্ট মানে এখানে দৈত্য বোঝানো হয়েছে, কেমন? তো দিস ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স অ্যান্ড ইজ নট অথর্ড বাই এনিওয়ান স্পেসিফিক। কোনো একজন নির্দিষ্ট লেখকের দ্বারা এটা লিখিত নয়। লোকে মুখে প্রচলিত তো কেউ কিছু যোগ করেছে, কেউ কিছু বাদ দিয়ে দিয়েছে, এই করে একটা মোটামুটি স্বীকৃত একটা এডিশন হয়েছে বা একটা সংকলন হয়েছে, যেটা আমরা লোকমুখে প্রচলিত হয়ে সেটাই আমরা ফলো করি। সেই জন্য দেখো এই গল্পটায় লেখকের কোনো নাম নেই, কারণ ইট ইজ নট অথর্ড বাই এনিওয়ান স্পেসিফিক। কোনো একজন নির্দিষ্ট কারোর এটা লেখা নয়। It was retold by several famous writers. এই গল্পটাই অনেক বিখ্যাত লেখকদের দ্বারা বারবার করে বিভিন্নভাবে বলা হয়েছে। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। যেমন অ্যানিমেশন যে ফিল্মগুলো হয়, কার্টুন ফিল্ম টাইপসের, ওই রকম অ্যানিমেশন ফিল্মেতেও এই গল্পটা ব্যবহার করা হয়েছে, কেমন? লেটস শেয়ার। আর ইউ স্কেয়ার্ড অফ বিস্টস? তুমি কি দৈত্যকে ভয় পাও? হ্যাঁ কি না জানাবে, কেমন? হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট এ বিস্ট? যদি তোমার সঙ্গে কোনো এক দৈত্যর দেখা হয় তখন তুমি কি করবে? হ্যাভ ইউ রেড এনি ফেয়ারি টেল? তুমি কি কোনো রূপকথা পড়েছ? ইফ সো হুইচ ওয়ান ইজ ইট? যদি পড়ে থাকো তাহলে সেটা কোনটা, কি রূপকথাটা? তো আমরা কি ধরনের রূপকথা পড়েছি? ঠাকুরমার ঝুলি, বেতাল, তারপরেতে আরও অরণ্যদেব ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ না? তো এইগুলো আমরা পড়েছি। তো তোমরা আর কি পড়েছো? বা তোমরা এই যে 4টে প্রশ্ন এখানেতে লেখা আছে যে আর ইউ স্কেয়ার্ড অফ বিস্টস, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট এ বিস্ট, অ্যান্ড হ্যাভ ইউ রেড এনি ফেয়ারি টেল, অ্যান্ড ইফ সো হুইচ ওয়ান ইজ ইট? এই যে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে এই ভিডিওর, কেমন? আচ্ছা, এবার চলো ইউনিট 1টা আরম্ভ করি। লেটস রিড। প্রথমে আমি একটা করে প্যারাগ্রাফ আমি রিডিং পড়ে নেব, তারপরেতে সেটার মানে করব, কেমন? Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. All of them were very beautiful. The youngest girl was Belle. She was known for her loveliness
and for being pure at heart. Her sisters, in contrast, were wicked and selfish. ঠিক আছে? Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. কোনো একটা সময় একজন ওয়েলদি মানে কি খুব ধনী, মার্চেন্ট মানে কি, মার্চেন্ট মানে হচ্ছে বণিক, লিভড ইন এ বিগ ম্যানশন মানে প্রাসাদ, একটা বড় প্রাসাদের মতো বাড়িতে তারা থাকতেন। উইথ হিজ 3 daughters, তার 3 মেয়েকে নিয়ে তিনি থাকতেন। কে থাকতেন না, খুব ধনী একজন বণিক। বণিক মানে কি, বণিক মানে ব্যবসাদারি, কিন্তু কোনো একটা নির্দিষ্ট জিনিসের ব্যবসাদার। যেমন ধরো আমরা বলি টি মার্চেন্ট বা ক্লথ মার্চেন্ট, সেরকম মানে তারা ওই, বা ফ্রুট মার্চেন্ট, হ্যাঁ, তারা ফল নিয়েই তারা ব্যবসা করে। এমনি ব্যবসায়ী বলতে কি আমরা যে কোনো জিনিস কেনা বেচা যিনি করে, যে বা ট্রেডার যাকে বলা হয় তাকেও ব্যবসাদার বলা হয়। হ্যাঁ, মার্চেন্টও ব্যবসাদার, কিন্তু মার্চেন্ট হচ্ছে অনেক উঁচু শ্রেণীর ব্যবসাদার। সাধারণত যে কোনো একটা নির্দিষ্ট বস্তু নিয়ে যারা ব্যবসা করেন তাদেরকে বলা হয় মার্চেন্ট বা বণিক। কেমন? অল অফ দেম ওয়্যার ভেরি বিউটিফুল। তার যে 3 মেয়ে ছিলেন, 3জনই খুব সুন্দর দেখতে ছিলেন। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল। আচ্ছা দেখো, এটার উচ্চারণ কিন্তু বেল হবে, হ্যাঁ, শেষের যে ই আছে সেটার কিন্তু উচ্চারণ হবে না, বেলে বলে কিন্তু উচ্চারণ হবে না, হ্যাঁ, বেল হবে, ঠিক আছে? দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল। সবচেয়ে ছোট যে মেয়েটি ছিল তার নাম হচ্ছে কি না বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট। সে তার নমনীয়তা, কমনীয়তা, নম্রতা, হ্যাঁ, এসবের জন্যে, আর খুব বিশুদ্ধ তার হৃদয়, হ্যাঁ, এইসবের জন্যে সে কিন্তু সবাই তাকে চিনত বা জানত। এই জন্যেই সে পরিচিত ছিল যে বেলের হৃদয়টি খুব বিশুদ্ধ এবং সে খুব নমনীয়, কমনীয় এবং নম্র। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়্যার উইকেড অ্যান্ড সেলফিশ। তার যে বোনেরা আরও দুজন যে বোন ছিলেন, তারা পরিবর্তে, মানে ইন কন্ট্রাস্ট মানে পরিবর্তে, খুব উইকেড মানে কি শয়তান, এবং সেলফিশ মানে স্বার্থপর। কিন্তু তার যে 2জন বোন ছিলেন, পরিবর্তে তারা কি ছিলেন না, তারা খুব শয়তান এবং স্বার্থপর ছিলেন। But their fortune soon changed. The merchant lost all his wealth in a tempest on sea. So he and his daughters started to live in a small farmhouse in a village. They had to work hard for their living. Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. Somehow, it had escaped the violent storm. Hence, the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. Before leaving, he asked his daughters. ঠিক আছে, এরপরের পাতে যাব আমরা, কিন্তু আগে এটা পড়িনি। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু তারা খুব ধনী ছিল তো, কিন্তু তাদের ভাগ্য হঠাৎ বদলে গেল। মানে ভালো ভাগ্য ছিল, দুর্ভাগ্য হয়ে গেল। কি করে হলো না, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। সমুদ্রে প্রচুর ঝড়ঝাপটা হয়েছিল কোনো কারণে, সেই জন্যে বণিকটি তার সমস্ত সম্পত্তি সে খুইয়ে ফেলে। কেন, কি করে খোয়াতে পারে? সাগরে ঝড় হয়েছিল বলে না, সে হয়তো বণিক হয়তো ইম্পোর্টার বা এক্সপোর্টার ছিল, বা ইম্পোর্টারই ছিল মনে হয়, যে অন্য দেশ থেকে জাহাজে করে সে জিনিসপত্র নিয়ে আসতো, নিয়ে এসে সে নিজের শহরেতে বিক্রি করত। এবার প্রচণ্ড সমুদ্রে ঝড় হওয়ার জন্যে তার কি জাহাজগুলো সমস্ত হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই জন্যে সে তার সমস্ত সম্পত্তি সে খুইয়ে ফেলে এবং সে গরিব হয়ে যায়। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ। তো সেই জন্যে কী হলো, সে আর তার 3 মেয়ে মিলে তা একটা ছোট্ট গ্রামে একটা ফার্ম হাউসে, মানে চাষাবাদের জমির সঙ্গে যে বাড়ি হয় সেটাকে বলা হয় কি ফার্ম হাউস। তো সে আর তার মেয়েরা মিলে সেই একটা ছোট্ট কুড়ে ঘরে বা ছোট্ট ফার্ম হাউসেতে একটা গ্রামের মধ্যে থাকতে আরম্ভ করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দ্য লিভিং। তাদের প্রচণ্ড কষ্ট করে, পরিশ্রম করে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছিল।
Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. কিছু বছর পরে ওই বণিকটি খবর পেল যে যে জাহাজগুলো হারিয়ে গেছে তার মধ্যে একটা জাহাজ যে কোনোভাবেই হোক আবার সেই বন্দরেতে ফিরে এসেছে। যেখানে জাহাজকে নোঙর করা হয় বা রাখা হয় সেটাকে বলা হয় কি পোর্ট। তো একটা জাহাজ ট্রেডিং শিপ, যে জাহাজে করে জিনিসপত্র কেনাবেচা করা হয় বা জিনিসপত্র আনা হয়, সেই জাহাজে একটা জাহাজ তার ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. Violent মানে কি? উগ্র, সাংঘাতিক। সাংঘাতিক একটা ঝড়কে সে যে কোনোভাবেই হোক জাহাজটা বাঁচিয়ে ফিরে এসছে। Hence, the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. তাই বণিক ঠিক করলো যে একবার সে শহরেতে ফিরে যাবে এবং বন্দরেতে যাবে, গিয়ে দেখবে যে জাহাজে কি সত্যিই তার কিছু মূল্যবান কোনো জিনিস আছে কিনা যেটা নিয়ে সে আবার ব্যবসা করতে পারে। সেই জন্য সে শহরে যাওয়ার ঠিক করলো। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, তো বেরোনোর আগে তার মেয়েদেরকে সে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসি ফেরার সময়? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। তার দুই যে বড় মেয়ে ছিল, 3 মেয়ের মধ্যে যে 2জন বড় মেয়ে ছিল, তারা কি চাইলো? মণিমাণিক্য, সোনাদানা, গয়না ইত্যাদি চেয়েছে, আর কি সুন্দর সুন্দর জামা কাপড় চেয়েছে। বাট বেল সেড, কিন্তু বেল কি বলল? ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। বলে যে বাবা, তুমি আমাকে কথা দাও যে আমাদের অঞ্চলেতে যে একটা গোলাপ হয় না সেই ধরনের একটা গোলাপ, তুমি দুষ্প্রাপ্য গোলাপ তুমি কিন্তু আমার জন্য নিয়ে আসবে। তো বাকি 2জন বোনেরা কি চাইলো? তারা চাইলো মণিমাণিক্য আর ভালো ভালো জামা কাপড়। কিন্তু বেল কি চাইলো? বেল চাইলো যে তার জন্য যেন তার বাবা একটা দুষ্প্রাপ্য গোলাপ, যেটা এই অঞ্চলেতে ও যেখানে থাকে সেই অঞ্চলেতে পাওয়া যায় না, সেটা যেন তার বাবা তার জন্য নিয়ে আসেন। Having agreed to her request, the merchant set off for the city. When he reached the city, he found to his dismay that his ship's cargo has been seized to pay his debts. So he was left with no money to buy any present for his daughters. তো সে মেয়েদের যা প্রার্থনা বা যা রিকোয়েস্ট যে কী কী আনতে হবে, সেটাতে সে আমাদের বণিক রাজি হয়ে সে শহরের দিকে রওনা দিল। When he reached the city, he found to his dismay that his ship's cargo has been seized to pay his debts. বণিকটি যখন শহরে গিয়ে পৌঁছলো বা পোর্টে গিয়ে গেল, তখন সে উদ্বিগ্ন হয়ে বা আকস্মিকভাবে সে জানতে পারল, মানে ডিসমে মানে আতঙ্কিত, মানে ভীত বা ভালো খবর নয় একটা, সেটা একটা অশুভ খবর পেলে মানুষের যেরকম হয় আতঙ্কিত হয়ে যায়, সেরকমভাবে সে জানতে পারলো যে দ্যাট ইজ শিপস কার্গো হ্যাজ বিন সিজড টু পে হিজ ডেটস। ডেট এখানে দেখো DEBTS আছে, তো বিয়ের উচ্চারণটা কিন্তু হবে না, তো ডেট হবে DET, এরকম যেরকম যদি বানানো হয় যেরকম উচ্চারণ হয় সেরকম হবে ডেটস। ডেট মানে কি দেনা। তো যেহেতু সে অনেকগুলো জাহাজের মাল নিয়ে আসছিল, তো জাহাজের ভাড়া ছিল বা জিনিসপত্রের দাম ছিল ইত্যাদি, তার অনেক দেনা হয়ে গিয়েছিল। কিন্তু সে যখন শহরেতে আসলো, সে জানতে পারলো যে তার জাহাজে যে সমস্ত মালপত্র ছিল সেগুলো তার দেনা মেটানোর জন্যে ছিনিয়ে নেওয়া হয়েছে। সিজ করে নেওয়া মানে ছিনিয়ে নেওয়া, ঠিক আছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। তাই তার কাছে কোনো টাকা পয়সা ছিল না যে সে তার মেয়েদের জন্যে কোনো উপহার কিনতে পারে। ওয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট। তো যেহেতু তার কাছে পয়সা নেই, সে হয়তো হেঁটে হেঁটেই ফিরছিল,
এবং একটা বনের ভেতর দিয়ে ফিরতে ফিরতে সে রাস্তা হারিয়ে ফেলে। Seeking shelter, he came across a dazzling palace and entered it. একটা শেল্টার পাওয়া মানে থাকার জায়গার খোঁজ করতে করতে সে একটা ড্যাজলিং প্যালেস মানে কি আমরা জানি প্রাসাদ, আর ড্যাজলিং মানে কি ঝলমলে, হয়তো খুব লাইট ফাইট জ্বলছে, ঝকমক ঝকমক করছে, এরকম একটা প্রাসাদের কাছে এসে সে পৌঁছল। Inside he found tables laden with food and drink, which had apparently been left for him by the palace's unseen owner. The merchant accepted this gift, ate to his heart's content, and spent the night at the palace. তো সে প্রাসাদে ঢুকে সে কি দেখলো না, ইনসাইড হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। সে দেখলো যে অনেকগুলো টেবিলের ওপরেতে খাবার আর পানীয় ভরা। ল্যাডেন মানে কি বোঝাই করা, মানে খুব ভরা আর কি, উপচে পড়ার মতো ভরা, এত খাবার আর পানীয় রাখা আছে। which had apparently been left for him by the palace's unseen owner. যেটা মনে হয় যে ওই প্রাসাদের যে অদেখা যে মালিক, যে মনিব আর কি, যে ওনার, সে বোধহয় তার জন্যেই রেখে দিয়েছে, এরকমই সে মনে করলো। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। তো বণিক কী করলো, সেই উপহারটা সে গ্রহণ করলো যেটা প্রাসাদের মালিক তার জন্য রেখেছে, মানে খাদ্য এবং পানীয়, সেটা সে খেলো, প্রাণ ভরে খেলো। এট টু হিজ হার্টস কন্টেন্ট মানে সেটা প্রাণ ভরে সে খেলো। অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং প্যালেসেতে রাত্রিটাও কাটালো। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, he saw a rose garden and recalled that Belle had desired a rose. Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. কি হলো তার পরদিন সকালবেলাতে যখন ঘুম থেকে উঠে যখন বণিক আবার বাড়ি ফেরার জন্য রওনা দেবে, হি স এ রোজ গার্ডেন, সে একটা গোলাপের বাগান দেখতে পেল। অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, এবং তার মনে পড়লো যে বেল তার কাছে একটা গোলাপ চেয়েছিল। তো তার কাছে তো আর কোনো টাকা পয়সা নেই যে সে অন্য দুজন মেয়ের জন্যে উপহার নিয়ে যাবে, কিন্তু গোলাপটা তো সে নিয়ে যেতেই পারে। তো তাই সে গোলাপটা, একটা গোলাপ, সে খুব সুন্দর দেখতে গোলাপ, সেটাকে সে তুলতে গেল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ দ্য হিডিয়াস বিস্ট। যাই না গোলাপটা তুলেছে, সবচেয়ে সুন্দর যে গোলাপ সেটা যাই না তুলেছে, সঙ্গে সঙ্গে বণিকটি দেখলো কি না, তার সামনে একটা ভয়ঙ্কর উৎকট দেখতে একটা জন্তু বা দৈত্য এসে দাঁড়িয়ে আছে। তো হি টোল্ড দ্য মার্চেন্ট, সেই জন্তুটা বা সেই দানব বা দৈত্য, সে বণিককে কি বলল, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস, আই গেভ ইউ ফুড, shelter and comfort, and now you are taking away my most precious possession after accepting my hospitality. You must die for your conduct. দৈত্যটি কিন্তু খুব রেগে গেছে। রেগে গিয়ে সে বলছে কি যে লাস্ট নাইট, গত রাত্রে তুমি ক্ষুধার্ত ছিলে এবং তোমার থাকার জায়গা ছিল না। ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছি। শেল্টার, তোমাকে আশ্রয় দিয়েছি। অ্যান্ড কমফর্ট, তোমাকে আরামে রেখেছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজিশন, এখন তুমি আমার কাছ থেকে আমার সবচেয়ে মূল্যবান, পজিশন মানে কি সম্পত্তি বা অধিকার, সবচেয়ে প্রিয় একটা জিনিস আর কি, সম্পত্তি বলতে পারো, সবচেয়ে প্রিয় সম্পত্তি বা প্রিসিয়াস পজিশন। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার আতিথ্য গ্রহণ করেও তুমি আমার সবচেয়ে মূল্যবান যে আমার সম্পত্তি সেটা তুমি নিয়ে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, যে তোমার কাজের জন্যে, তোমার ব্যবহারের জন্যে তোমাকে মরতে হবে। এখন দানব এরকম কথা বললে তো বুঝতেই পারছো কী হবে সামনের লোকটার।
আমাকে যদি বলে বা তোমাকে যদি বলে এরকম দৈত্য এসে, তাহলে আমাদের কীরকম ভয় হাত পা সব ঠান্ডা হয়ে যাবে। তো তারও হয়েছে। তো সে দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি। তো বণিক তখন কী করলো, সে হাত জোর করে পা ধরে বা বহু খুব অনেকভাবে মিনতি করে ক্ষমা চেয়ে সে বলল যে টু বি সেট ফ্রি, তাকে ছেড়ে দেওয়া হোক। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter, Belle. তো সে আবার তর্ক করলো বণিকটি যে সে তো শুধু একটা ফুল তুলেছে তার ছোট মেয়ে বেলকে উপহার দেওয়ার জন্য। তা এত সমস্ত অনেক অনুনয় বিনয় শুনে শেষমেশ দৈত্যটি রাজি হলো। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসল, or else your daughter shall come to stay with me in this castle. কিন্তু সে একটা শর্ত দিল। শর্তটা কি না, ঠিক আছে তুমি নিয়ে যাও গোলাপটা বেলের জন্যে, কিন্তু গোলাপটা দিয়ে তোমাকে আবার এই কাসলেতে, এই দুর্গেতে তোমাকে ফিরে আসতে হবে। কিসের জন্যে? শাস্তিটা পাওয়ার জন্যে। তা নয়তো কি, or else your daughter shall come to stay, তোমার মেয়েকে আমার কাছে এসে থাকতে হবে। হ্যাঁ, শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। তোমার মেয়েকে আমার সঙ্গে এসে এই দুর্গেতে এসে থাকতে হবে, বসবাস করতে হবে। তো এরকম একটা খুব অদ্ভুত শর্ত দৈত্যর কাছে নিজের মেয়েকে সে কী করে পাঠায়, বা নিজে আসলে পরেও তো তাকে মৃত্যুবরণ করতে হবে। সো দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট। মার্চেন্ট কী হয়েছে? মর্মাহত হয়েছে এই কথাটা শুনে, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই, তাই সে এই শর্তটি মেনে নিল বণিকটি। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স। দৈত্যটি তখন কি করলো না, তাকে বাড়িতে যেতে দিল, আবার সঙ্গে কিছু মণিমাণিক্য আর কিছু সুন্দর জামা কাপড়ও তার অন্য দুই মেয়ের জন্য দিয়ে দিল। অ্যান্ড স্ট্রেসড that Belle must come to the castle of her own accord. এবং বেশ জোর দিয়ে বলল যে বেলকে কিন্তু তার দুর্গেতে স্বেচ্ছায় আসতে হবে। হার ওন অ্যাকর্ড মানে কি, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। সে খুব জোর দিয়ে বলল যে বেলকে কিন্তু তার দুর্গেতে স্বেচ্ছায় আসতেই হবে। তার মানে দেখো, যদিও সে একটা কন্ডিশন দিয়েছে যে তোমাকে ফিরতে হবে, বণিককে বলেছে তোমাকে ফিরে আসতে হবে শাস্তিটা পাওয়ার জন্যে, অথবা বেলের কথা বলেছে, তাই না? কিন্তু এখানে যখন সে আবার করে বলল যে বেলকে আসতেই হবে, তার মানে সে কিন্তু দ্বিতীয় যে তার শর্তর যে ভাগ, সেই শর্তটার উপরেই সে বেশি জোর দিচ্ছে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বাট শি প্রাইড ইট ফ্রম হিম and willingly went to the beast's castle. The beast received her graciously and told her, "You are the mistress of the castle and I am your servant." এবার এই সমস্ত কন্ডিশন শুনে তো বণিক খুব মর্মাহত হয়েছে, কিন্তু বাড়িতে সে গিয়ে আর কিছু বলেনি। কিন্তু যদিও বেলের কাছ থেকে সে সত্যি ঘটনাটা লুকিয়ে রাখছিল, কিন্তু বেল কী করছে, বিভিন্ন খুঁটিয়ে নানা রকম প্রশ্ন করতে করতে সব খবরটা সে বাবার কাছ থেকে সে সব কথাগুলো বার করে নিয়েছে। এবং শোনার পরে সে কী করলো, বেল না উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। সে স্বেচ্ছায় বিস্টের ওই দৈত্যের যে দুর্গ সেখানে সে স্বেচ্ছায় চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি and told her, "You are the mistress of the castle and I am your servant." এবং সে দৈত্যটা বেলকে খুব সম্মান প্রদর্শন করে বা অমায়িকভাবে বা অনুগ্রহপূর্বক খুব ভালোভাবে আর কি তাকে গ্রহণ করলো এবং তাকে বলল যে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য কাসল, তুমি এই দুর্গের মনিব, অ্যান্ড আই এম ইয়োর সার্ভেন্ট, এবং আমি তোমার চাকর। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ইউনিট 1-এর বাংলা মানেটা জানলাম। কেমন? এর পরের দিন আমরা অ্যাক্টিভিটিসগুলো করব ইউনিট 1-এর। ঠিক আছে,
তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো, কেমন? চলি।